আমাকে এরকম একটা ড্রেস কিনে দাও না প্লিজ। ইমু তুমি ড্রেস নিয়ে কথা বলতেছো? ও মাই গড, তুমি মেয়েটার দিকে একবার তাকাও। হোয়াট আ ফিগার, জাস্ট ওয়াও। আর হাইটটা দেখছো তুমি? আরে এই তো, আমি একটু পিছনে তাকিয়ে দেখো। আরে আবার পিছু। আলিস মালিক দেখো, দেখো ড্রেসটা কি সুন্দর, আমাকে এরকম একটা ড্রেস কিনে দাও না প্লিজ। ইমু তুমি ড্রেস নিয়ে কথা বলতেছো? ও মাই গড, তুমি মেয়েটার দিকে একবার তাকাও। হোয়াট আ ফিগার, জাস্ট ওয়াও। আর হাইটটা দেখছো তুমি? আলিফ তুমি সব কি বলতেছো? আমার সামনে তুমি আরেকটা মেয়ের প্রশংসা করতেছো, কমেন্ট পাস করতেছো, তার উপর আবার আমাকে অপমান করতেছো। তো কি করব? কি করব আমি? নিজের দিকে দেখছো একবার? তাকাইছো নিজের দিকে? আরে যে এইসব ড্রেসের কথা বলতেছো, এইসব তোমার মতো মেয়েদের জন্য না। এইসব ড্রেস বানানো হয়েছে শুধুমাত্র ওদের মতো মেয়েদের জন্য। আমার মতো মেয়ে মানে? বুঝতেছো না? তোমার মতো মেয়ে মানে বুঝতেছো না? তোমার মতো আনকালচার খ্যাত মেয়েদের জন্য না। বোঝা গেছে এবার? নিজের দিকে একবার দেখো, আর ওই মেয়েটার দিকে একবার দেখো। কি নাই? একটা মেয়ের মধ্যে যা যা থাকা দরকার সব কিছু আছে। ক্লাস আছে, ড্রেসিং সেন্স আছে, এভরিথিং আছে। আর তুমি নিজের দিকে তাকাও না একবার। তুমি আর ও দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আসছে। আমার মতো কি আলিফ? এখনো বুঝো নাই তোমার মতো মানে? তোমার মতো মানে তোমার মতো মেয়ের সাথে বের হইতে আমার লজ্জা লাগে, জাস্ট লজ্জা লাগে। ও আচ্ছা তাই না? আমার সাথে তোমার বের হইতে লজ্জা লাগে, তাহলে তো আমার সাথে থাকতেও তোমার লজ্জা লাগে। তাহলে থাকছো কেন আমার সাথে? থাকতে চাই কে? আমিও তো থাকতে চাই না। কেন থাকি জানোস? খালি এইটা ভাবি, আমি যদি চলে যাই তুই তো কান্না করতে করতে মরে যাবি। আলিফ এভাবে থাকার চেয়ে তোমাকে ছেড়ে থাকাটা অনেক ভালো। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি অনেক খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ আমার কাজটা এত সহজ করে দেওয়ার জন্য। মানে? মানেটা বুঝোস না? মানেটা একদম পানির মতো ক্লিয়ার। আমি তো এতদিন যাবত তোরে ছাড়তে চাচ্ছিলাম, কিন্তু পারতেছিলাম না। শুধু এটা ভাবতেছিলাম তুই যদি কান্না করতে করতে মইরা যাস, পরে তো আমার জেল খাটতে হইব। এই জন্য খালি আমি চাইতে পারি নাই। এখন তো নিজেই কয়া দিছোস, আর কোনো সমস্যা নাই, আমার রাস্তা একদম ক্লিয়ার। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কান্না কেন করতেছো? আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কেন? তোমার বয়ফ্রেন্ড হুট করে তোমাকে ছেড়ে চলে যাবে কেন? তোমার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি আমার বয়ফ্রেন্ডকে বলছিলাম আমাকে এরকম একটা ড্রেস কিনে দিতে। এটা বলাতেই ও আমাকে অনেক অপমান করছে, বলছে আমি থেকে অনেক আনকালচার খ্যাত, এসব ড্রেস আমাকে মানায় না, এসব ড্রেস শুধু তোমাদেরকেই মানায়। আচ্ছা, সব বয়ফ্রেন্ডরাই কি এমনই? না না, বয়ফ্রেন্ড মোটেও এরকম হয় না। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর তাই বলে যাতে সে কনফিডেন্ট ফিল করে, বুঝতে পারছো? সে যে ড্রেসে কমফোর্ট সেই ড্রেস পরবে। যদি প্রকৃতপক্ষে তোমাকে কেউ ভালোবাসে, সে সব সময় তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে। তাহলে ও আমাকে ছেড়ে চলে গেল কেন? আমার মধ্যে কি কমতি ছিল আর ও আমাকে আনকালচার কেন বললো? তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি অনেক লক্ষ্মী আর সুন্দরী একটা মেয়ে। কে বলছে যে তুমি খ্যাত? আচ্ছা শোনো, তুমি আমার সাথে চলো। কোথায়? এই যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে এত কোনো কথা বলছে, এগুলোর উত্তর দিবা না? অনেক সময় মুখে কথা না বলে কাজ করে দেখিয়ে দিতে হয়, বুঝতে পারছো? তোমাকে এখন আমি নিয়ে যাব, পার্লার যাবা, আমার বাসায় যাবা, তোমার ট্রান্সফরমেশন করব, তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ করব, ড্রেস আপ চেঞ্জ করব। এরপরে তুমি তোমার বয়ফ্রেন্ডের সামনে আসবা, যাতে সে বুঝতে পারে যেহেতু আমার কারণে তোমার এত অপমান সহ্য করতে হয়েছে, সেহেতু আমি এই ব্যাপারটা সলিউশন করে দেবো। আসো। আজব ব্যাপার, কোথায় তুমি? এত টাইম লাগে? দেখো, তোমার যদি আসার হয় তাহলে তাড়াতাড়ি আসো, আর যদি না আসতে পারো আমাকে বলো, আমি চলে যাচ্ছি। আরে এই তো, আমি একটু পিছনে তাকিয়ে দেখো। আরে আবার পিছু। ইমো, তুমি
আর এভাবে হা করে তাকায় আছো কেন? মুখটা বন্ধ করো। কি তুই মুখ হঠাৎ করে এত চেঞ্জ? চেঞ্জ? কোথায় চেঞ্জ? আমি তো ঠিক আগের মতোই আছি। না না, সিরিয়াসলি বলতেছি, তুমি তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো। ট্রাস্ট মি, ইউ আর লুকিং জাস্ট ড্যাম হট। আলিফা, আমি তো চেঞ্জ হয়ে নাই, আমি ঠিক আগের মতোই আছি। হ্যাঁ, চেঞ্জ হয়েছো তুমি, চেঞ্জ হয়েছে তোমার চিন্তা ভাবনা। হ্যাঁ, আমি নিজেকে একটু পরিবর্তন করছি, আমার ড্রেস আপ চেঞ্জ করছি, একটু মেকআপ করছি, কিন্তু তুমি আমাকে যেভাবে ছেড়ে গেছিলে আমি ঠিক সেই রকমই আছি। বাদ দাও না, অ্যাকচুয়ালি না তখন তোমার সাথে অনেক রেগে গেছিলাম, তো দ্যাটস ওয়াই উল্টাপাল্টা কথা বলে ফেলছি। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, চলো না আমরা আবার প্যাচ আপ করে ফেলি। প্যাচ আপ? তাও তোমার সাথে? আলিফা, আমি না তোমাকে অ্যাকসেপ্ট করতাম যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট করতা। তুমি না আমাকে অ্যাকসেপ্ট করো না, আমার এই লুকসটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিছো। আচ্ছা, আই এম সরি না ইমু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো আমি তখন রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ। চান্স? তাও আবার তোমাকে? যে মানুষটা আমাকে সম্মানই করতে পারে না, যে মানুষটা একদিনে 2 বার চেঞ্জ হয়ে যায়, তার সাথে নতুন করে শুরু করাটা কখনোই সম্ভব না। সো গুড বাই। ইমু, থাপ্পড়টা কেন মারছি মনে হয় বুঝতে পারছো, তাই না? আরে মোনা, তুই এখানে? আরে কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা। ভালো আছি, তুই কেমন আছিস? বাই দ্য ওয়ে, উনি কে তোর সাথে? ও ও হচ্ছে আমার হাজবেন্ড মারুফ। হ্যালো। হ্যালো ভাইয়া। জানিস না, রিসেন্টলি আমার হাজবেন্ড একটা গাড়ি কিনেছে। নাম কি জানিস? প্রাডো। ও ওয়াও, কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? রিক্সার জন্য নাকি অটোর জন্য? আমি তো আমার হাজবেন্ডের জন্য দাঁড়িয়ে আছি। তো তোর হাজবেন্ড কি দিয়ে আসতেছে? রিক্সা, অটো নাকি বাসে? না না, আমার হাজবেন্ড বাস বা রিক্সা কোনোটাতেই আসতেছে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে নিশ্চয়ই তোর হাজবেন্ড ট্রেন দিয়ে আসছে, তাই না? আরে না বাবা, আমার কথাটা শোন। জানো, ও হচ্ছে আমাদের ক্লাসের সবথেকে ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, কিন্তু মাথায় বুদ্ধিটা একটু কম। ও সবসময় বলতো যে আমি বড় হয়ে একটা বড়লোক হাজবেন্ডকে বিয়ে করবে, যেটা লাখে একটা হবে আর অনেক টাকা পয়সার মালিক হবে। তো আজকে দেখো, হাজবেন্ডের জন্য স্যালারি কামিজ পরে এখানে দাঁড়ায় আছে। নুসরাত, এটা কি ধরনের কথা? আমি সালোয়ার কামিজ পরেছি, তাতে তোর প্রবলেম কোথায়? আরে আমি কি বলেছি যে সালোয়ার কামিজে আমার কোনো প্রবলেম আছে? বাট আমি এইটা বলতে চাচ্ছি যে তুই এই সিচুয়েশনে পড়তি না যদি কিনা কোনো এক বড়লোক ছেলেকে বিয়ে করতি। তো আজকে তোকে খুব গরিব লাগছে আর কি। আচ্ছা, তুই কি করে জানলি আমার হাজবেন্ড গরিব বা কোনো কাজকর্ম করতে পারে না? কি করে জানলাম? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে তোর হাজবেন্ড তোর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আর এইসব শখ আহ্লাদ পূরণ করার জন্য তো একজন বড়লোক হাজবেন্ডই হওয়া দরকার ছিল, যেটা কিনা তোর হাজবেন্ড না। তোর হাজবেন্ড কি না কি চাকরি করে কে জানে। মোনা, এইটা কি ধরনের কথা? তুই কিভাবে জানলি যে আমার হাজবেন্ড গরিব বা ওর টাকা পয়সা নাই? আমি সালোয়ার কামিজ পরেছি কারণ আমার সালোয়ার কামিজ পরতে ভালো লাগে। আর তুই তো জানতি আমি কলেজে সিম্পল থাকতেই পছন্দ করতাম বেশি। আর আরেকটা কথা বলবো, তোকে দেখে না আমি স্কুল লাইফে অনেক জেলাস ফিল করতাম, কারণ সব ছেলেরা দেখে তোর দিকেই তাকাতো আর সবাই বলতো যে তুই নাকি অনেক বেশি স্টাইলিশ। আমার মধ্যে কি নেই বলতো? আমার মধ্যে কি কমতি আছে? কি বললি নুসরাত? তুই আমাকে নিয়ে জেলাস ফিল করতি? আর আমি কি না তোকে এত ভালো বন্ধু ভাবতাম, এত ভালোবাসতাম? যাক, ভালোই হলো আজকে তোর সাথে দেখা হয়ে কথাটা আমি জানতে পারলাম যে তুই আমাকে নিয়ে জেলাস ফিল করতি। আর একটা কথা বলি নুসরাত, শোন। আরে তুই চুপ থাকতো, এরকম আমাকে জ্ঞান দিতে হবে না। মানুষ যখন গরিব থাকে তখন এইসব ঢাকার জন্য নানান ধরনের জ্ঞান দেয়। তুই একটু চুপ থাক, আমাকে এসব জ্ঞান জ্ঞান দিতে আসিস না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর কাছে কি অটোতে বা রিক্সাতে যাওয়ার ভাড়া আছে তো, নাকি দিয়ে দিব? আচ্ছা বুঝেছি, লাগবে না লাগবে না। ওয়াও, গাড়িটা দেখছো? এই, তুমি আমাকে এরকম একটা গাড়ি কিনে দিবা? অবশ্যই, আমার নেক্সট ইয়ার কিনে ফেলি। আমার হাই সাইন। সরি একটু লেট হয়ে গেল না? আরে না, ইটস ওকে, তুমি দেরি করে ভালোই করেছো। আমার এই যে স্কুলের ফ্রেন্ড, ওর সাথে আমার দেখা হয়ে গেল। আর ওর সাথে দেখা হয়ে আমার ভালোই হয়েছে, মানে জানতে পারছি যে ওর মনে আমার জন্য কি ছিল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার হাজবেন্ড। হ্যালো স্যার। হ্যাঁ। এই জানো, এই আলিফ স্যার অনেক বড় একজন মানুষ। আমি ওনাকে সব বিষয়ে ফলো করি। কেন? উনি অনেক ইন্টেলিজেন্ট আর সব কিছুর আগে উনি একজন সফল ব্যবসায়ী। আচ্ছা রুস্তাদ, তুই একটু আগে আমাকে বললি না কলেজ আমি কেন কোনো ছেলেকে পাত্তা দিতাম না,
কোনো বড়লোক ছেলেকে কেন বিয়ে করি নাই? আর কেনই বা বলতাম যে আমার হাজব্যান্ড লাখে একজন হবে? আমি আসলে এমন একজনকেই খুঁজতেছিলাম যে নিজে থেকে বড় হবে, বাপের টাকায় নয়। আলিফ তো প্রথমে একদম জিরো ছিল, ওর কিছুই ছিল না, কিন্তু ওর মধ্যে কাজের এরকম একটা স্পৃহা ছিল যার জন্য আজকে ও এ পর্যন্ত আসতে পারছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখন কোনো কিছুই অভাব নাই, না ভালোবাসার না টাকা পয়সার। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। লাইফ পার্টনার আসলে এরকমই হওয়া উচিত, যে কিনা অনেক ভালোবাসবে। আর তোকে একটা কথা বলতে ভুল হয়ে গেছে, আমি একটু আগে বললাম না যে আমার যে হাজব্যান্ড হবে সে লাখে একজন হবে। আমার হাজব্যান্ড লাখে না, আমার হাজব্যান্ড কোটিতে একজন। শোনো, আরে এই হেডফোনের আবার কি হলো? মাত্রই তো গান বাজতেছিল। আরে হেডফোন কাটলো কিভাবে? মাত্রই তো চলতেছিল। এখানকার মানুষ না এত শয়তান। এখন আর কি করার, যাই হকার মার্কেটে যাই, কম দামে একটা হেডফোন কিনে নিয়ে আসি। একটা কাজ করি, ব্যাংকের মতো করে একটা মেসেজ পাঠিয়ে ওর একটু পাগল বানাই। আরে এই টাইমে আবার কি টেক্সট করবো? মানে কি 20,000 টাকা? কিন্তু আমার অ্যাকাউন্টে 20,000 টাকা কে দিল? থাক, আমার কি, ওরা উপরওয়ালা আমার দিকে তাকাইছে, মানে আমার লসটা সহ্য করতে পারে না। 100 টাকার হেডফোনের বিনিময়ে 20,000 টাকা দিয়ে দিচ্ছে। কিসের হকার মার্কেট এখন? এখন তো একটা ব্র্যান্ডের হেডফোন কিনবো। এখন আরেকটা কাজ করে ওকে কল দিয়ে বলে আমাকে 20,000 টাকা আবার পাঠিয়ে দিতে। আবার কে কল দেয়? আন্নান জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসলে আমি না ভুল করে আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছি। আপনি যদি ভাইয়া একটু আমার টাকাটা আমাকে আবার পাঠিয়ে দিতেন, আমার জন্য খুব উপকার হইতো ভাইয়া। দেখেন আপু, ভুল যেহেতু করছেন আর ভুলেই যেহেতু আমার নাম্বারে টাকা চলে আসছে, ভুলের মাসুল আপনার দিতেই হবে। আমার খুব ভালো একটা রেকর্ড আছে, একবার যদি কারো টাকা আমার হাতে আসে সেটা আমি আর রিটার্ন করি না। আপনার টাকাটা আমি আর রিটার্ন করতে পারতেছি না আপু। প্লিজ ভাইয়া দেখেন, এরকম করবেন না। আমি একা একা আমার ফ্যামিলি চালাই, আমি অনেক কষ্ট করে টাকাগুলো অ্যারেঞ্জ করছি ভাইয়া। প্লিজ এরকম করবেন না, আপনি আমার টাকাগুলো আমাকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো আমার একটা পার্সেন্টেজ দেওয়া লাগবে। ট্যাক্স? কিসের ট্যাক্স? এক্স্যাক্টলি 50%। মানে এখন যদি আমার নাম্বারটা আমি অফ করে রাখতাম, আপনি তো টাকাটা আর পাইতেন না। একটা কাজ করেন, আমি ভালো একটা আইডিয়া দিচ্ছি, 10,000 আপনার 10,000 আমার, 50-50। প্লিজ দেখেন ভাইয়া, হ্যাঁ এমনটা করেন না, আমার টাকা না প্রচন্ড প্রয়োজন। এরকম সময় আপনি প্লিজ, আমি হাত জোর করে বলতেছি, আপনি এইভাবে বলবেন না। দেখেন আপু, আপনার ভালো ভালো বলতেছি, আপনার এই ফালতু কথা শোনার একদম আমার সময় নেই। আপনার যে প্রপোজাল দিছি, যদি আপনার ভালো লাগে আপনার আমি 10,000 পাঠিয়ে দিচ্ছি, আর যদি ভালো না লাগে একজন উইশ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে 10,000 টাকাই পাঠিয়ে দিন। আমি আমার অ্যাকাউন্টের স্ক্যানার আপনাকে পাঠিয়ে দিতেছি, আপনি স্ক্যান করে টাকাটা পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, প্যারা নেন না, আমি টাকাটা আমার বন্ধুর নাম্বার থেকে পাঠিয়ে দিচ্ছি। বিকজ আমার নাম্বারে শুধু ইনকামিং হয়, আউটগোয়িং হয় না। রাখি তাহলে। দাঁত পাইলাম ফাউ টাকা, সেটার উপরও আবার ভাগ। খারাপ না। একটা কাজ করি, তাড়াতাড়ি স্ক্যানারটা পাঠিয়ে দিই। এটা তো স্বীকার করেই ফেললাম, অ্যাকাউন্টে টাকাও চলে আসছে। এবার একটা নতুন মুরগি খুঁজি, তাই না? তুই নতুন করে সুযোগ পেলেই তো নতুন মুরগি খুঁজবি, সেই সুযোগ তোকে আমি আর দিচ্ছি না, কারণ তোর জায়গা এখন হবে সেলে। মানে এসব কি বলছেন আপনি? আর আপনি আমার বাসার অ্যাড্রেস কিভাবে পেলেন? তুই হয়তো বুঝতে পারিসনি তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস। আমি রিটায়ার্ড ডিআইজির মিরাজ চৌধুরীর ছেলে। তাই তোর লজ্জা করে না? তুই একজন মেয়ে হয়ে এইসব করে বেড়াস।
কিছু করে খাইতে পারস না? এই তোর মতো মেয়েদের জন্য আর 10টা মেয়ের নাম খারাপ হয়। আসলে ভাইয়া দেখেন, আমার টাকার অনেক দরকার ছিল, এর জন্য আমি আপনার সাথে এরকম কাজ করছি। আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। একদম চুপ থাক। আজ পর্যন্ত কারো সাহস হয়নি যে আমার সাথে এত বড় প্রতারণা করবে। আর আমার সাথে প্রতারণা করে তুই পার পেয়ে যাবে, এটা কি করে ভাবলি? তোর আজকে এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবি স্ক্যামের কি জ্বালা। আর মানুষের ক্ষতি করার আগে 10 বার ভাববি। হ্যালো, পুলিশ স্টেশন। আপা, আমার একটু সাহায্য দিবেন? আমি আসলে খুব ক্লান্ত আপা, আমার কিছু খাইতে হবে আপা, আমার একটু সাহায্য করেন না আপা। আচ্ছা, তোর শুধু টাকাই লাগবে, অন্য কিছু লাগবে না? না আপা, অন্য কিছু লাগবে না, আমার একটু খাইতে হবে আপা, আমার একটু করে টাকা দেন। এই নে বাচ্চা, আর এই নে টাকা। আপা, বাচ্চা দিয়ে আমি কি করব? আর এতগুলো টাকা কেন? তুই বাচ্চা দিয়ে কি করবে? আমি কি হয়েছে? এই বাচ্চা টাকায় আমার একদম সহ্য হয় না। ওর দেখলে আমার গা জ্বালা করে। কি করবে আমি জানি না। আপা, আমি এই বাচ্চা রাখতে পারবো না। আপনার টাকা নিয়ে নেন, আমার অল্প কিছু খাওয়ার জন্য টাকা দেন। রাখ, এই টাকাও তোর, এই বাচ্চাও তোর। আপা, আপা শুনেন আপা, আপা আপনি কই যান? এই যে বাচ্চা নিয়ে বরাবর টাকা নিয়ে কই যান আপনি? কই থেকে বেরোলেন আপনি? ভাই একটু সাইড দেন। ওই যে আরে আপা তো গাড়িতে উঠে চলে গেল। ভাই আমি খুব বিপদে পড়ছি, আমার একটা ফোন করতে দিবেন ভাই? একটা ফোন ভাই, আপনি কল দেন, এই যে এই নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ব্যাপার ভাই, এত ইমার্জেন্সি ডাকলেন যে? আপা মানে একটা সমস্যা বেঁধে গেছে। এই কিছুক্ষণ আগে একজন ম্যাডাম আসলো, ম্যাডাম এসে আমার কাছে এই বাচ্চা আর এতগুলো টাকা দিয়ে গেল। আমি যে এতবার করে তাদেরকে বললাম যে বাচ্চা আর এই টাকা, এত টাকা নিয়ে তো আমার কোনো কাজ নাই, আমি কী করবো বুঝছেন? আমি না কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। একবার ভাবছিলাম পুলিশে কল দেই, কিন্তু পুলিশে কল দিলে তো এই বাচ্চা যে কার হাতে যা পড়বে, কি একটা বাজে অবস্থা হবে কন। এই জন্য আমি আর পুলিশে কল দেই নাই, যে এতিমখানায় দিয়ে দিতে পারে, একটা খারাপ মানুষের হাতে পড়তে পারে। পরে মনে পড়লো আপনাদের কথা, আপনারা তো ওই দিন আমার একটা কথা বলছিলেন। আপামনি, আপনি কি এই বাচ্চাটার দায়িত্ব নেবেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি অবশ্যই দায়িত্ব নিব। আপামনি, এই টাকাগুলো রেখে দেন। এই টাকাগুলো আমি কি করব? এতগুলো টাকা আমার লাগবে না, এই টাকাগুলো আপনি রেখে দেন, আর এই বাচ্চাটা আমার সাথে থাকবে। না আপামনি, এখান থেকে আমার একটা নোট হইলে হবে। আপনি বাকি টাকাগুলো রাখেন, ওর ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমি এই একটা নোট হইলে আমার খাওয়ার টাকা চলে যাবে আপা। কি আজব দুনিয়া, তাই না? একদিকে আমরা দুইজন একটা বাচ্চার জন্য কত ছটফটানি, আর আরেকদিকে কি নিষ্ঠুর মা যে তার এই দুধের বাচ্চাকে ফেলে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে কার্ডটা দিয়ে গেছিলাম যেন তোমার কোনো উপকারে আমরা আসতে পারি, উল্টো তুমি আমাদের জীবনের এত বড় একটা উপকার করলে। যাই হোক, তোমার যে কোনো সময় যে কোনো রকম দরকার, শুধু একটা কল করবা। আরে দেবর মশাই, আপনি কেন এত চিন্তা করতেছেন বলেন তো? আপনার বউ আমার কাছে খুব ভালোই আছে, আর আমার দেবরের বউর যত্ন আমি নিব না, এটা কি হয়? আচ্ছা ভাবি, ইমো কি করছে? ইমো আবার কি করবে? ওই তো আমার সাথে বসে বসে খাবার খাচ্ছে আর কি। আচ্ছা ভাবি, একটা কাজ করেন না, ইমোকে একটু ফোনটা দিবেন, আমি ওর সাথে একটু কথা বলবো। আচ্ছা দাঁড়াও, কথা বলবে? তুমি একটু হোল্ড করো, আমি এখনই ওর সাথে কথা বলে দিতেছি। এই শোন, এখন তোর হাজবেন্ড তোর সাথে কথা বলবে, উল্টা পাল্টা যদি একটা কথা বলিস আমি কিন্তু তোকে মেরে ফেলবো। হ্যালো আলিফ, কেমন আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? কবে আসবে তুমি? হ্যাঁ আলিফ, কথা বলা হয়েছে? হ্যাঁ ভাবি, হয়েছে। দেখো, তুমি একদম চিন্তা করো না, মনোযোগ দিয়ে কাজ করো। তোমার বউ তো আমার কাছেই আছে, আর আমি তো তোমার ভাবি, তাই না? তো ওর খেয়ালকে আমি রাখবো না বলো? ওর খেয়াল রাখা তো আমার দায়িত্ব, তুমি একদম নিশ্চিন্তে থাকো। ঠিক আছে ভাবি, ওর দিকে একটু খেয়াল রাখেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, আবার পরে কথা হবে। জানো মা, আমার জীবনে যদি সবচেয়ে ভালো কোনো কাম করে থাকে, এটা তোমারে ভালোবাসা করছে। এটা হলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো একটা কাম করছে। মানে তোমার মাথায় এরকম গ্যাস গ্যাদার না যে বুদ্ধি, হ্যাঁ, তুমি কি একটা মাস্টার প্ল্যান তৈরি করছো বলতো। ওর হাজবেন্ড আর্মিতে, আর তোমার হাজবেন্ড বিদেশ থাকে। মাঝখানে তোমার আমার প্রেম লীলাটা ভালোই চলতেছে, আর এই চাকরানিটারে দিয়া ভালোই খাটায় নিতেছো। হ্যাঁ দেখো, আমার হাজবেন্ড বাইরে থাকে আর আমার দেবর আর্মিতে আছে। এরকম বোরিং সময় পাস করতে কার ভাল লাগে বলো? এর জন্য তো আমি টাইম পাস করার জন্য তোমার সাথে রিলেশনটা করছি। আর তুই ভুলেও যদি এইসব কথা তোর মুখ থেকে বের হয়, তোকে আমার খুন করতে না 1 মিনিটও লাগবে না। যা গিয়ে ঘরের সব কাজ কর। আচ্ছা বাবু, এমনি লুকোচুরি করে আর কতদিন? বিয়া শাদী করুন না আমরা। ভাবি, আরে আলিফ, তুমি এখানে? কান্না করো না, আমি আইসা পড়ছি না, চিন্তার আর কোনো কারণ নাই। ভাবি, আপনি না আমাকে বলছেন আপনারা দুইজন মিলে একসাথে বসে খাবার খাচ্ছেন? কি চলতেছে এখানে এসব? তাহলে এসব কি? আরে আলিফ ভাইয়া শোনো, তুমি যা দেখতেছো এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি তোমাকে বুঝাই বলতেছি আসলে ব্যাপারটা কি হয়েছে। কি বোঝাবেন আপনি আমাকে? হ্যাঁ, আর কি বুঝাইতে চাচ্ছেন? নিজের চোখের সামনে আমি সবকিছু দেখতেছি। আপনার পাশে আপনার বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে, আমার ওয়াইফ এখানে দাঁড়ায় থেকে কান্না করতেছে। আর কি বুঝাইতে চান আপনি? আর কি বুঝতে বলতেছেন আমাকে? আর আলিফ, তোমার না 2 মাস পরে আসার কথা ছিল, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? হ্যাঁ, একদম ঠিক বলছেন। 2 মাস পর আমার আসার কথা ছিল। আর আপনি আপনি ঠিক সেই সুযোগটাই কাজে লাগাইছেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনি আমার বউয়ের উপর অত্যাচার করতেছেন, টর্চার করতেছেন, নিজের বয়ফ্রেন্ডের সাথে মজা নিতেছেন। এই একটাবারও ভেবে দেখলেন না, এই কাজগুলার কথা যদি আমার ভাই একবারও জানতে পারে কি হবে? কতটা খারাপ লাগবে তার। ছি, কতটা নিচে নেমে গেছেন আপনি। আপনি কি একটা কথা ভুলে গেছেন যে সত্য কখনো চাপা থাকে না? একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই। সেটা তো বুঝতে পারতেছি যে সত্যি কখনো চাপা থাকে না, কিন্তু তুমি এত দূরে থাকার পরেও বাসার সব খবর কিভাবে তোমার কাছে গেল, এটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা, জানার খুব ইচ্ছা আপনার, তাই না? ওকে ফাইন, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ইমু 1 সপ্তাহ আগে আমার কাছে একটা চিঠি পাঠাইছিল। চিঠিটা পড়ে আমি সবকিছু বুঝতে পারছি। আমার প্রথমে বিশ্বাস হয়নি, কারণ আমি তো আপনাকে ফেরেশতা জানি। আর আপনি যে পিঠ পিছে এইগুলা করতেছেন, এটা তো আমার মাথায় কখনো ঢুকে নাই। কিন্তু আমার বইয়ের কথাও তো আমি ফেলতে পারবো না। এই জন্য আমি এখানে চলে আসছি, শুধুমাত্র সবকিছু চেক করে দেখার জন্য। আর এখন তো সব আমার চোখের সামনে, সবকিছু পানির মতো ক্লিয়ার। দেখো আলিফ, আমি না ভুলবশত এসব কিছু করে ফেলছি। আমি এখন আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর তুমি তোমার ভাইকে কিছু বলো না প্লিজ, তাহলে আমার এই সংসারটা নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করো, আমি এখন থেকে এরকম কোনো কিছু করবো না। আমি একদম ঠিকঠাকভাবে থাকবো, সংসার করবো, তোমার বউকে অনেক আদর যত্ন করবো। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা চাচ্ছেন আপনি? এত সুন্দর একটা সংসার আপনি নষ্ট করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন সবকিছু। কিসের ক্ষমা চান আপনি? আপনি যদি 1000টা ভুল করে আসতেন, আমি আপনাকে 1000 বারই ক্ষমা করে দিতাম। কিন্তু আপনি তো কোনো ভুল করেন নাই। আপনি জেনে বুঝে অন্যায় করছেন, একটা সংসার ভাঙছেন, মানুষের বিশ্বাস ভাঙছেন, আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে খেলছেন। আপনাকে তো কখনো ক্ষমা করা যায় না। আপনি যেটা করছেন অনেক বড় অন্যায় করছেন, গুনার কাজ করছেন। অন্যায়ের কোনোদিন কোনো ক্ষমা হইতে পারে না। আর আমার ভাই আপনাকে কি বের করবে? আমি এই মুহূর্তে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব। বেরিয়ে যান। আর এই যে সাথে আপনার নাগরটাকে নিয়ে বেরোন, বেরোন। আলিফ, আমার কথাটা শোনো, আমার ভুল হয়ে গেছে। লাস্ট একটা চান্স, একটাবার, আর কখনো কোনো ভুল করব না আমি। বাস, আর একটাও কথা বলবেন না।
শুধুমাত্র আপনি আমার ভাবি, একটা সম্মানের জায়গায় আপনাকে রাখছি বলে এখনো কিচ্ছু বলি নাই, নয়তো ঠাটায় 2টা থাপ্পড় দিয়ে আপনাকে আমি শিক্ষা দিয়ে দিতাম। আর পুলিশে খবরটা দিলে আমরা শুধুমাত্র আমার ভাইয়ের সম্মানের দিকে তাকায়া। বেরোন, বেরোন। সরি, আমি বুঝতে পারি নাই যে আমি তোমাকে এরকম একটা নরপিশাচের কাছে রেখে গেছিলাম। ড্যাম, কি করলি তুই এটা? স্যার আমি কি করবো, আপনার মাথার উপর দিয়ে বড় একটা ইন্দুর দৌড়ে যাইতেছিল, আমি উপায় না পেয়ে তাড়াহুড়ো করে স্যার পানি মেরে দিচ্ছে। হোয়াট ননসেন্স, মাথা ঠিক আছে তোর? শিট, পুরো কাপড়টাই নষ্ট করে দিলি। হ্যাঁ, তুমি যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হতে যাচ্ছি, চেঞ্জ করে আসতেছি, এর মধ্যে তোর ম্যাডামকে নাস্তা দিবি। জান, এই নাও, দুধটা খেয়ে নাও, ভালো লাগবে। থ্যাংক ইউ। খাও না। আচ্ছা আলিফ, তোমার কাজের মেয়েটা আমাকে এভাবে ইশারা কেন দিতেছে? কি রে, কিছে তোর? আসলে স্যার হয়েছে কি, ম্যাডামের মাথার উপর দিয়ে একটু টিকটিকি দৌড়াই যাইতেছিল, ওইটাই আর কি তাড়াই দিচ্ছিলাম। হয়েছে, তাড়ানো শেষ, যা এখন ভিতরে যা, গিয়ে নিজের কাজ কর, যা। জান, তুই খাও না। আরে তো সাহস কিভাবে হয় আমার হাত থেকে গ্লাসটা কেড়ে নাও? এই, কি করলি এটা তুই? কি করলি? পুরো ড্রেসটা নোংরা করে দিছিস, কাজ ঠিক মতো করতে পারিস না। একদম ঠিক কাজ করছো। ওরে না আরো জোরে জোরে 2টা থাপ্পড় দেওয়া দরকার। দাঁড়াও, আমি দিতেছি। অসভ্য কোথাকার, তোর সাহস হয় কিভাবে আমার হাত থেকে গ্লাস টেনে নেওয়ার? দেখেন ম্যাডাম, আমি যা করছি আপনার ভালোর জন্যই করছি। এই স্যার আপনার দুধের মধ্যে কি যেন একটা মিশাইছিল আপনারা অজ্ঞান করার জন্য, আমি যা করছি আপনার ভালোর জন্যই তো করলাম। এই কি কি সব বলতেছিস? দুধের ভিতরে মেডিসিন? আমি কেন দুধের ভিতরে কিছু মিশাইতে যাব? পাগল হয়ে গেছিস নাকি? দেখ, নিজের কাজ কর, যা এখান থেকে, যা নিজের কাজ কর। একে তো অন্যায় করছিস, আবার বড় বড় কথা বলতেছিস, যা ভিতরে যা। এই দাঁড়াও, তুমি ওকে এখান থেকে যাইতে কেন বলতেছো? তার মানে ও যা বলছে তা সব সত্যি, তাই না? রিদি, তুমি যে কি বলতেছো না, পাগল হয়ে গেছো? সামান্য একজন কাজের লোক কি বলতেছে না বলতেছে, তুমি আবার সেটা বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না জান? এই, তুই দাঁড়াচ্ছিস কেন? যা এখান থেকে, যা। স্যার আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আর ম্যাডাম, আমি যদি মিথ্যা কথা বলেই থাকি তাহলে স্যারকে আপনি বলেন এই দুধটা খেয়ে দেখাইতে। এনেও খাও। পাগল হয়ে গেছো? বা আমি দুধ কেন খাবো? আমি খাই না, এটা পছন্দ করি না, আমার গন্ধ লাগে, আমি খাবো না। দেখছেন ম্যাডাম, দুধটা উনি নিজেও খাবে না, কারণ ওই দুধের মধ্যে উনি কিছু একটা মিশাইছে আপনাকে অজ্ঞান করার জন্য। শুনেন ম্যাডাম, আমারও একটা সুন্দর জীবন ছিল আপনার মতো, আমিও এরকম প্রেম ভালোবাসার চক্করে পড়ে আমার জীবনটা শেষ করছি। আজকে দেখেন কই থেকে আমি কই চলে আসছি। আমি সব কিছু আমার নিজের চোখে দেখি আপনাকে আমি সতর্ক করতে আসছিলাম, কিন্তু আপনি আমাকে ভুল বুঝে দোষারোপ করছেন। এবার তো বুঝলেন ম্যাডাম যে আমি মিথ্যা বলি নাই। হ্যাঁ বল, তুমি তো ঠিকই বলতেছো, আর আমি প্রথম থেকে বোকার মতো তোমাকে ভুল বুঝে গেছি। তুমি এখন একদম চিন্তা করো না। ওরে ওরে আমি এখনই পুলিশে দিব। রিদি, কি বলতেছো তুমি? পুলিশ? পুলিশ কেন? দেখো, আমি মানতেছি যে আমি তোমার সাথে অন্যায় করছি, আমি তোমার দুধে মেডিসিন মিশাইছিলাম, তার মানে এই না যে তুমি আমাকে পুলিশে দিয়ে দিও। দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? প্লিজ, আই এম সরি, আই এম রিয়েলি সরি, আমি আর কখনো এরকম করবো না। প্লিজ তুমি পুলিশ না, প্লিজ। তোকে তোকে মাফ করব? তুই দেখ তোর সাথে আমি কি করি। তোর মতো এরকম কিছু ছেলেদের জন্য আজকাল মানুষের ভালোবাসার উপর থেকে মন উঠে যাচ্ছে, অবিশ্বাস করে মানুষ, ভালোবাসাকে ঘৃণা করে। তোকে তোকে এত সাহায্য করব আমি তোকে এত ভালোবাসছি, এত বিশ্বাস করছি, আর তুই আমার সাথে এগুলো করতে চাইছিলি? এবার পুলিশই তোকে সব কিছু বুঝাবে। দাঁড়া, রিদি, আমি তো বলতেছি যে আমি আর কখনো এরকম করবো না। এই যে গড প্রমিস, আমি তোমাকে প্রমিস করে বলতেছি আমি আর কখনো এরকম করবো না। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। ঠিক আছে,
তোকে আমি একটা লাস্ট চান্স দিলাম, তোর এই চেহারাটা যেন আমার সামনে না আসে। সরো। শোনো, ছবিটা এমন ভাবে নিবা যাতে আমাকে একটু সুখ না লাগে, বুঝছো? বেশি মোটা লাগে ইদানিং আমাকে। মোটা হইলে তো মোটা লাগবে, মেদ বড়ি পারছো না, পোজ দাও। ওকে, চেঞ্জ। আর একটু এদিকে দেখো। তুমি একটু শিখায় দাও তাহলেই তো হয়। এবার ঠিক আছে? এত শিখানোর তো কিছু নাই, বাইরে যেয়ে তো ঠিকই পোজ মারতে পারো। আসসালামু আলাইকুম ভাই, খুবই দুঃখিত আপনাদের এরকম সুন্দর একটা মুহূর্তে ডিস্টার্ব করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? ভাই ওই আপনার ফোনটা একটু দেওয়া যাইব, বাড়িতে একটা ফোন করা লাগবে। ফোন? না না, ফোন টোন দেওয়া যাবে না, আপনি অন্য কোথাও দেখেন। ভাই এমন করতেছেন কেন, একটা ফোনই তো দিব। ভাই ওইসে কি আমরা এলাকায় নতুন, যেমন আমার বাড়ি আইসি গ্রাম থেকে, আমাকে ফোনটা চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। আমরা যে জায়গায় আইসি, এই যে বগে বাচ্চাটা নাতিনের লেগে আমার বাপে খুব টেনশন করবো, বুঝছেন? এই যে পৌঁছাইছি, বাপের একটা ফোন দেওয়া জানাইতে হইব। একটা খালি ফোন দিব, দেন ভাই মোবাইলটা। দেখেন ভাইয়া, এমনিতে এখানে একটা কাজ করতেছি, আপনি তার মধ্যে ডিস্টার্ব করছেন। আর এটা ঢাকা সিটি, এইখানে তো বাপরেও বিশ্বাস করা যায় না, আপনারা কেন বিশ্বাস করবো? যান না, অন্য কোথাও দেখেন, যান। আচ্ছা শোনো না, ওনারা মেবি কোনো প্রবলেমে পড়ছে, এর জন্য বলতেছে। এইভাবে হ্যাজেল করো না, বাচ্চাটা কোলে। ফোনটা একটু দাও না, 5 মিনিটের তো ব্যাপার। নেন। একটা কল করি ভাই। জি আসসালামু আলাইকুম আব্বা। জি আব্বা, আমরা ভালো ভালোই পৌঁছে গেছি, আপনি টেনশন নিয়েন না। ইমু ভালো আছে, কোন টেনশন নিয়েন না। ওই বাবুর খালি একটু ঠান্ডা লাগছে। না না, আমরা কি আপনার নাতির অত কষ্ট দেইনি? কি আমরা কয়টায় পৌঁছেছি? আমরা তো পৌঁছাইছি হলে গাই 12:30-এ, 10 মিনিট হইলো নামছি আর কি। এখন 12:40 বাজে। আর শুনো, তুমি কিন্তু এই নাম্বারে ফোন টোন দিও না, আমাকে ফোনটা বন্ধ হয়ে গেছে। ঢাকা শহর খুব একটা ভালো না, কেউ কারো বিশ্বাস করে না। তাও এক ভাই বিশ্বাস করে আর কি মোবাইলটা আমারে দিল তোমার ফোন করার লেগা। আচ্ছা রাই তাইলে ভাই, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ওয়েলকাম। চলো চলো চলো। দাঁড়াও। দেখছো, আজকে আমাদের সামান্য একটু সাহায্যের জন্য এই বাচ্চাটা একটা হ্যাসেল থেকে বাঁচলো। এত ছোট একটা বাচ্চা এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে বলো কেমন হইতো না ব্যাপারটা? আচ্ছা বাদ দাও, তুমি ছবি তুলো, আমি আবার পোস্ট দিচ্ছি। ওয়েট আ মিনিট, লোকটা না মাত্র বললো 12:30টায় পৌঁছাইছে, এখন তো 12:54 বাজে। ও মাই গড, শিট! পোকারের গোষ্ঠী কিলাই আমি। আরে কি হয়েছে এটা তো বলবা। কি হয়েছে বুঝতে পারতেছো না? পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে আমার, জিরো। হ্যাঁ, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে মানে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার মেন অ্যাকাউন্টটা চেক করো। শিট শিট শিট, এইটাও জিরো। তার মানে ওরা আমাদের সাথে স্ক্যাম করেছে। ওরা বেশি দূর যায় নাই, সামনে আছে মনে হয়। চলো না আমরা যাই, একটু চলো। এই জন্যই বারবার বলছি মানুষকে এত উপকার করতে চায় না, কে শোনে কার কথা, চলো।